বিয়ের পরদিনই ভেঙে গেল মিঠির সংসার। হঠাৎই সিসিটিভি ফুটেজে বেরিয়ে এলো বর্ষার আসল চেহারা। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কমলিনী একা বসে বসে মনে মনে বলতে শুরু করে, হ্যাঁ ঠাকুর, তুমি কিসের পরীক্ষা নিচ্ছ? আমার নিজের জীবনটা যেন শেষ হয়ে গিয়েছে। তেমন করে কি তুমি আমার মেয়ের জীবনটাও শেষ করে দিবে? আমি তো মা হয়ে নিজের চোখের সামনে এসব কিছু সহ্য করা কতটা কঠিন সেটা কি কেউ বুঝবে? আমার মেয়েটা সকাল থেকে কিছুই খাচ্ছে না, না জল না খাবার, কিছুই মুখে দিচ্ছে না। এভাবে চলতে থাকলে তো মেয়েটা আমার অসুস্থ হয়ে পড়বে। আমি কি করে দেখব আমার মেয়েকে এভাবে ভেঙে পড়তে? এসব বলতে বলতে কমলিনীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। তার বুকের ভেতর যেন জমে থাকা কষ্টগুলো একসাথে বেরিয়ে আসছিল। কিছুক্ষণ পরে সেখানে এসে উপস্থিত হয় নতুন এসে দেখে কমলিনী এক কোণে বসে কান্না করছে। নতুন একটু অবাক হয়ে এসে বলে, কী ব্যাপার কমলিনী, তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? কি এমন হয়ে গিয়েছে যে তোমাকে এভাবে ভেঙে পড়তে হবে? আমাকে বলো কি হয়েছে? কমলিনী চোখের জল মুছতে মুছতে বলতে থাকে, না তুমি বুঝবে না নতুন, এটা একটা মায়ের কষ্ট। এই কষ্ট না কেউ বুঝতে পারে না। নতুন তখন শান্ত গলায় বলে, আমি বুঝতে পারছি কমলিনী, তুমি মিঠির জন্য কান্না করছো, কিন্তু কেন তুমি এমন ভাবছো? মিঠির জীবনটা কি সত্যি শেষ হয়ে গিয়েছে? না না, কখনোই না। আমরা সবাই তো আছি ওর পাশে। আমি আছি, তুমি আছো, ওর পুরো পরিবার রয়েছে। আমরা সবাই মিলে মিঠিকে আবার নতুন করে দাঁড় করাবো। কিন্তু তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে মিঠি আরও ভেঙে পড়বে। তুমি কি সেটা বুঝতে পারছো না কমলিনী? কমলিনী তখন গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আমি ভেঙে পড়ছি না নতুন, আমি শুধু ভবিষ্যতের কথা ভেবে ভয় পাচ্ছি। আমার মেয়ের জীবন তো সবে শুরু হয়েছিল, কিন্তু দেখো একদিনের মধ্যে সব কিছু কেমন যেন শেষ হয়ে গেল। আমি শুধু ভাবছি এখন আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে। তুমি হয়তো এতটা ভাবছো না, কিন্তু আমি তো মা, আমার তো চিন্তা হবেই বলো। নতুন একটু কষ্ট পেয়ে বলে, হ্যাঁ মিঠি তোমার মেয়ে সেটা আমি জানি। তুমি বারবার আমাকে সেটা মনে করে দেওয়ার কোনো দরকার নেই। মিঠিকে আমি সবসময় নিজের মেয়ের মতোই করে দেখেছি। কিন্তু তুমি এখন আমাদের মধ্যে একটা দেয়াল তুলে দিচ্ছ। যাই হোক, একটা কথা তুমি ভালো করেই শুনে রাখো কমলিনী, তুমি কোনোভাবেই ভেঙে পড়বে না। মিঠির পাশে আমি আছি, পুরো পরিবার রয়েছে। আর একটা কথা, আমাদের আগে খুঁজে বের করতে হবে কে মিঠির এত সর্বনাশ করলো, বড় সর্বনাশ করলো। এই বাড়ির ভেতরে সেই মানুষটাই আছে। যেভাবেই হোক আমাদের প্রমাণ খুঁজে বের করতেই হবে। তুমি শুধু মিঠির পাশে দাঁড়াও। তুমি যদি পাশে না দাঁড়াও তাহলে মিঠি কখনোই উঠে দাঁড়াতে পারবে না। দরকার হলে আমি মিঠিকে বিদেশে পাঠিয়ে দেবো পড়াশোনা করার জন্য। একথা শুনে কমলিনী তাড়াতাড়ি বলে, না নতুন, এ সময় আমি আমার মেয়েকে কোথাও যেতে দেব না। ও যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসে, আমি তো মেয়েকে চোখের আড়াল করতে পারবো না। নতুন তখন বলে, তুমি কি বলছো এসব? মিঠি এমন কোনো কাজ করতে পারে না। মিঠির উপর আমার পুরো বিশ্বাস রয়েছে। তুমি শুধু ওকে নিয়ে ভয় পাচ্ছ। বরং তোমাকেই ওকে সাথ দিতে হবে, ওকে মোটিভেশন দিতে হবে। না হলে মিঠি আরও ভেঙে পড়বে। তুমি কেন এটা বুঝতে পারছো না? কমলিনী চোখে জল মুছতে মুছতে বলে, কিন্তু মিঠি তো এখনও কিছু খাচ্ছে না। এভাবে না খেয়ে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। ওর চিন্তা তো আমি শেষ হয়ে যাচ্ছি। মেয়েটার মনে কি চলছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। মিঠি মুখে যতই বলো সে একজন আত্মসম্মান সম্পন্ন মানুষ, কিন্তু আমি তো জানি ওর ভিতরে কতটা ঝড় চলছে। আমাদের মুখের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো চেপে রাখছে। নতুন তখন ধীরে ধীরে বলতে থাকে, কমলিনী চলো আমার সঙ্গে, আমার ঘরে চলো। এখানে বসে বসে আর কান্না করতে হবে না তোমাকে। তুমি এখানে থাকলে মিঠি যদি কান্নার আওয়াজ শুনে ফেলে তাহলে ও আরো ভেঙে পড়বে। কমলিনী তখন বলে, তুমি যাও নতুন, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। নতুন তখন বিরক্ত হয়ে বলে, তুমি কি জিদ করছো? কমলিনী তখন বলে, আমি জিদ করছি না, দয়া করে আমার এখন একা থাকতেই ভালো লাগছে। আমার একটু সময় দরকার, সময় হলে আমি নিজেই তোমার ঘরে যাব। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। নতুন তখন কষ্ট মেশানো গলায় বলে, হ্যাঁ তুমি তো সবসময় আমার কাছ থেকে স্পেস চেয়েছো, সবসময় দূরে থাকার চেষ্টা করছো, কিন্তু তুমি কেন এসব করছো আমি কিছুই বুঝতে পারি না। সব দোষ এখন আমার উপর চাপিয়ে দিচ্ছ, আমাকে কষ্ট দিচ্ছ। তুমি কি ভাবছো আমি কি মিঠির জন্য কষ্ট পাচ্ছি না? মিঠি যেমন তোমার মেয়ে, আমারও তো মেয়ে, তাই না? কমলিনী তখন বলে, হ্যাঁ মেয়ে তো বটেই, কিন্তু নিজের মেয়ে আমার মেয়ের মতো, কিন্তু নিজের মেয়ে আর মেয়ের মতো এই দুটো কথার মধ্যে না অনেক পার্থক্য রয়েছে। তোমার যতটা কষ্ট হচ্ছে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে আমার। নতুন একটু তিক্ত হাসি দিয়ে বলে, হ্যাঁ সেটা তো হবেই, তোমার মেয়ে বলে কথা। ঠিক তখনই হঠাৎ করে নতুনের ফোন বেজে ওঠে। নতুন ফোনটা হাতে নিয়ে রিসিভ করে, আর ফোনটা রিসিভ করার পর নতুন বুঝতে পারে ফোনটা কে করেছে। তখন ফোনটা রিসিভ করে নতুন বলে, অনন্যা বৌদি, হঠাৎ করে এত রাতে ফোন কেন করলে? সব ঠিক আছে তো? কিছু হয়েছে নাকি? অপাশ থেকে অনন্যা একটু ধীর গলায় বলে, না তেমন কিছু হয়নি।
আসলে আমার ঘুম আসছিল না। পল্টুর কথা ভাবতে ভাবতে রাত কেটে যাচ্ছিল। হঠাৎ করে একটা খবর পেলাম, শুনলাম মিঠি নাকি আবার বাড়ি ফিরে এসেছে। সত্যি বলতে আমার খুব খারাপ লাগছে। মেয়েটার জীবনটা বুঝে এভাবে শেষ হয়ে গেল। কৃষাণু ছেলেটা কিন্তু খুব ভালো একজন ছেলে ছিল। আমি যতটুকু জানি আর যতটুকু তোমাদের মুখে শুনেছি, কৃষাণের মতো মানুষ আজকাল খুব কমই পাওয়া যায়। আমি তো ভেবেছিলাম কৃষাণুকে পেয়ে মিঠি নতুন জীবন শুরু করবে। যদিও পল্টুর জীবনটা মিঠি আগে শেষ করে দিয়েছে। তবে সেই বিয়েটা নিয়ে আমি আর এখন কিছু বলতে চাই না। কিন্তু ভাবছি কমলিনীর কথা, ও এখন কেমন আছে। আমি তো মা, তাই একজন মায়ের কষ্টটা খুব ভালো করেই বুঝি। নতুন তখন বিরক্ত হয়ে বলে, তুমি আবার এই খবরটা পেলে কি করে? আচ্ছা, বুঝতে পেরেছি, নিশ্চয়ই রেশমি তোমাকে দিয়েছে, তাই না? অনন্যা একটু হেসে বলে, কে বলেছে সেটা কি গুরুত্বপূর্ণ? রেশমি হোক আর অন্য যেই হোক, এ ধরনের খবর কি লুকে রাখা যায়? এগুলো তো একদিন না একদিন বেরিয়ে আসে। নতুন তখন একটু কঠিন গলায় বলে, দেখো বৌদি, এই বিষয়টা নিয়ে না তোমাকে আর ভাবতে হবে না। অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। অনন্যা তখন বলে, হ্যাঁ ঘুমাবো তো বটেই, কিন্তু তার আগে একটা কাজ করো। কমলিনীর সঙ্গে আমাকে একটু কথা বলতে দিবে? আমি ওর সঙ্গে দুটো কথা বলতে চাই। ওকে একটু সান্ত্বনা দিতে পারি কিনা দেখি। কমলিনী এখন কতটা কষ্ট পাচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু দেখো নতুন, সবকিছু তো শেষ পর্যন্ত মেনে নিতে হয়। ভাগ্যের উপরে তো কারো হাত থাকে না। এত বড় একটা সত্যি তোমরা এতদিন লুকিয়ে রেখেছিলে, সেটা হঠাৎ করে জানলে তো এরকম রিয়াক্ট হবেই। নতুন তখন অবাক হয়ে বলে, কোন সত্যি কথা বলছো তুমি? অনন্যা তখন বলে, কেন তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? আমি সবটাই জেনে গিয়েছি, মিঠির প্রেগনেন্সির ব্যাপারটা। এখন এসব লোকের লাভ কি? তোমরা যদি আগে সব সত্যি পরিষ্কার করে বলতে, তাহলে হয়তো আজ মেয়েটার জীবনটা এভাবে ভেঙে পড়তো না। মেয়েটার জীবন তো সবে শুরু হয়েছিল, আর তার মধ্যেই শেষ হয়ে গেল। নতুন তখন একটু জোর গলায় বলে, শোনো বৌদি, তুমি যে রিপোর্টের কথা বলছো সেই রিপোর্টে কোনো ভিত্তি নেই। ওটা পুরোপুরি মিথ্যা। কেউ ইচ্ছে করে এই রিপোর্টটা পাঠিয়েছে, আর এসব প্রমাণ করার দায় এখন আমার নয়। আর একটা কথা শুনে রাখো, কৃষাণও নিজের ভুল বুঝতে পেরেছে। সে আবার মিঠিকে ফিরে নেওয়ার জন্য এসেছিল। এবার আমরাই মিঠিকে যেতে দেইনি। এ কথাগুলো বলে নতুন ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দেওয়ার পর নতুন কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে পাঠিয়েছে ওই মিথ্যে রিপোর্টটা? আর কেনই বা এই নোংরা কাজটা করলো? সে রাতটা প্রায় জেগে কাটিয়ে দেয় নতুন। পরের দিন ভোরবেলা ভোর হঠাৎ করে বাড়িতে এসে উপস্থিত হয়। বাড়িতে ঢুকে সে দেখে চারপাশে এক অদ্ভুত নীরবতা। কোথাও কোনো হাসির শব্দ নেই, কোথাও কোনো আনন্দ নেই। যে বাড়িতে কয়েকদিন আগে বিয়ের আনন্দে সবাই ব্যস্ত ছিল, আর সেই বাড়িটা যেন সুখের বাড়ির মতো হয়ে গিয়েছে। বোর তখন কমলিনীর পাশে এসে দাঁড়ায়। তারপর বলে, বৌদি, বলছিলাম কি স্বতন্ত্রতা কোথায় আছে, একটু বলবে? কমলিনী একটু অবাক হয়ে বলে, কি ব্যাপার ভোর, এত সকালে হঠাৎ করে বাড়িতে এলে? কোনো দরকার আছে নাকি? ভোর একটু ইতস্ত করে বলে, হ্যাঁ একটু দরকার ছিল, একটা জরুরি কথা আছে। কমলিনী তখন বলে, দেখো উপরে গিয়ে দেখো, হয়তো স্বতন্ত্রতা উপরেই আছে। ভোর তখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। উপরে গিয়ে দেখতে পায় নতুন একা বসে আছে। ভোর তখন বলে, স্বতন্ত্রতা, আপনার সঙ্গে একটু কথা ছিল। নতুন তাকিয়ে বলে, কি এমন কথা যে তোমাকে এত সকালে এখানে আসতে হবে? ভোর একটু অসুস্থ নিয়ে বলে, স্বতন্ত্রতা, আমি কি ভুল সময় চলে এসেছি? আসার সময় দেখলাম বৌদির মনটা ভালো নয়। বাড়িতে কি কিছু হয়েছে নাকি? নতুন একটু দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ পারিবারিক একটা সমস্যা হয়েছে। ভোর তখন বলে, কি এমন সমস্যা হয়েছে? সবার মুখ এত মলিন কেন? এই বাড়িতে তো আনন্দ থাকার কথা ছিল। মিঠির বিয়ে হয়েছে, নতুন জামাই আসবে যাবে, অনুষ্ঠান হবে, সবাই আনন্দ করবে, কিন্তু হঠাৎ কি এমন হয়ে গেল? নতুন তখন ধীরে ধীরে বলে, যার জন্য আনন্দ করার কথা ছিল তার জীবনটাই তো শেষ হয়ে গেল। এখন কাকে নিয়ে আনন্দ করব? ভোর কথাটা শুনে একেবারে অবাক হয়ে যায়। সে তখন বলে ওঠে, কি হয়েছে স্বতন্ত্রদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। নতুন একটু চুপ করে বলে, যাই হোক, তুমি তো আমাদের পরিবারের লোকের মতোই, তোমাকে বলতে পারি। দেখো ভোর, মিঠির বিয়ে তো হয়েছিল, কিন্তু হঠাৎ করে একটা মিথ্যে রিপোর্ট পাঠানো হয় ওর শ্বশুর বাড়িতে। কেউ একজন মিঠির প্রেগনেন্সি রিপোর্ট ওই বাড়িতে পাঠিয়ে দেয়, আর সেই রিপোর্ট দেখে কিষান অনেক রিয়েক্ট করে মিঠির ওপর। মিঠিকে রিজেক্ট করে বাড়িতে পাঠিয়ে দেয়। বোর তখন বিস্মিত হয়ে বলে, কি বলছেন স্বতন্ত্রদা? একটা সামান্য রিপোর্টের জন্য কিষান এমন একটা কাজ করতে পারলো? আপনারা কিছু বলেননি? নতুন বলল, আমরা বলেছিলাম। তারপর কিষানও নিজের ভুল বুঝতে পেরে ও আমাদের বাড়িতে চলে এসেছিল মিঠিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এবার মিঠি যেতে চায়নি। সে পরিষ্কার বলে দিয়েছে, যে মানুষ তার উপর বিশ্বাস রাখতে পারেনি তার কাছে সে কখনো আর ফিরে যাবে না। নতুনের কথাগুলো শুনে গভীর চিন্তায় পড়ে যায় ভোর। তার মনে একটাই প্রশ্ন, কেই মানুষ যে মিঠির জীবনটা নষ্ট করে দিল? নতুনকে বলে, স্বতন্ত্রতা, একটা কথা আমার মাথায় আসছে, এই কাজটা কে করলো? এই রিপোর্টটা ওদের বাড়িতে কে পাঠালো? কেউ না কেউ তো পাঠিয়েছে, এটা তো কোনোভাবেই খুঁজে বের করা যায়নি। নতুন তখন বলে, না ভোর, এখনো পর্যন্ত আমরা কোনো প্রমাণ পাইনি, তবে আমরা চেষ্টা করছি। যেভাবেই হোক সত্যিটা আমাদের বের করতেই হবে, কারণ আমি খুব ভালো করেই জানি আমাদের বাড়ির ভিতরে কেউ একজন আছে যে পুরো ঘটনাটা ঘটিয়েছে। বোর তখন চিন্তা করে বলে, স্বতন্ত্রদা, বিয়ের সময় তো বাড়িতে অনেকেই ছিল, ক্যামেরাম্যান ছিল, ভিডিওগ্রাফি হচ্ছিল। বাড়ির আশেপাশে কি কোনো সিসিটিভি ক্যামেরা নেই?
সেগুলো থেকে কোনো ফুটেজ পাওয়া যায়নি? নতুন তখন মাথা নাড়িয়ে বলে, না, এখনও পর্যন্ত আমরা তেমন কোনো ফুটেজ হাতে পাইনি। তবে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে স্টেপ নিব, কারণ সত্যিটা যতদিন না সামনে আসছে ততদিন এই ঘটনার শেষ নেই। নতুন একটু থেমে আবার বলতে থাকে, কিন্তু তুমি তো এত সকালে এখানে এসেছো। কিন্তু তুমি কেন এত সকালে এসেছো? তোমার কি দরকার সেটাই তো বললে না এখনো। বর তখন বলে, আচ্ছা আরেকদিন না হয় বলবো, আজকে তো দেখলাম আপনাদের বাড়ি সবাই মন খারাপ করে আছে, এই অবস্থায় কথা বলা ঠিক হবে না, আমি পরে আসবো। নতুন তখন বলে, না না, এসেছো যখন বলেই যাও। বর তখন লজ্জা পেয়ে বলে, আসলে ব্যাপারটা হলো আমাদের ইনস্টিটিউট থেকে কয়েকদিনের মধ্যে একটা ব্যাকশন টিভি যার কথা, সেখানে আমাদের কিছু কাজও রয়েছে। আপনি তো আগে বলেছিলেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। ভোরের কথাটা শুনে নতুন একটু চুপ করে থাকে, তারপর বলে, কিন্তু এখন সেটা সম্ভব নয় ভোর, তুমি তো দেখছো বাড়ির পরিস্থিতি। মিঠির মনটা একেবারে ভেঙে গিয়েছে, এই অবস্থায় আমি ওকে একা রেখে যেতে পারি বলো? ঠিক তখনই কমরের নিচ থেকে উঠে এসে এই কথাগুলি শুনে কমলিনী সোজা এসে ভোরের দিকে তাকিয়ে বলে, তাহলে এই কথাটা বলার জন্য তুমি এসেছিলে? ভোর একটু অপ্রস্তুত হয়ে বলে, না বৌদি, আমি জোর করতে আসিনি, আমি তো জানতাম না যে বাড়িতে এমন একটা ঘটনা ঘটেছে। কমলিনী তখন শান্ত গলায় বলে, চিন্তা কর না ভোর, তোমার স্বতন্ত্রদাকে আমি পাঠিয়ে দিব, সে তো সেখানে ঘুরতে যাবে না, তার তো কাজ রয়েছে, কাজ তো করতেই হবে। বাড়িতে একটু অশান্তি হয়েছে বলে সব কাজ কি বন্ধ করে দেওয়া হবে? নতুন তখন কমলিনীর দিকে তাকে একটু বিরক্ত গলায় বলে, কি হচ্ছে কমলিনী, তুমি ভোরের সামনে এসব কি কথা বলছো? আমার কি কোনো মতামতের দাম নেই? তুমি কি বুঝতে পারছো না এখন বাড়ি পৌঁছে কি? মিঠির মনটা একদম ভালো নেই, আর আমি এর মধ্যে কি করে কোথায় যাই বলো? বোর তখন বলে, না বৌদি, আপনি দয়া করে ভুল বুঝবেন না, আমি কোনোভাবে স্বতন্ত্রতাকে জোর করছি না। আমি তো এখানে এসে তবে জানতে পারলাম মিঠির ব্যাপারটা। আমি আসলে বলছিলাম আপনারা যদি সবাই একসাথে যেতেন তাহলে হয়তো একটু ভালো লাগতো। বাড়িতে তো এখন সবাই খুব কষ্টে আছে, কোথাও ঘুরতে গেলে হয়তো মনটা একটু হালকা হতো। আপনারা সবাই চলুন না, একসাথে যাই। ভোরের কথাটা শুনে কমলিনীর মুখে একটু তিক্ত হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে বলে, ভোর, আমার জীবনের আনন্দ দিন আর কোনোদিন আসবে না। আমরা এখন এমন এক অবস্থায় আছি যেখানে আনন্দ করার কথা ভাবাই কঠিন। আমাদের জীবনে সুখ বলতে কিছু নেই। তোমরা যাও, তোমরা গিয়ে আনন্দ করো, উল্লাস করো, ফুর্তি করো, আমাদের জন্য ভাবতে হবে না। গত রাতেই আমি তোমার স্বতন্ত্রতাকে বলেছিলাম তোমাদের ইনস্টিটিউট থেকে তাকে যেতে হবে, সে যাবে কিনা, কিন্তু তখনও সে না করে দিয়েছিল। কিন্তু এখন যেহেতু তুমি নিজে এসেছো, আমি নিশ্চিত এবার সে তোমার সঙ্গে যাবে। কি গো স্বতন্ত্র, যাবে না? নতুন তখন চুপ করে দাঁড়িয়ে থাকে, তার মুখে স্পষ্ট দ্বিধার কষ্ট ফুটে উঠেছে। বোর তখন বলে, বৌদি, আমি সত্যি কোনোভাবে চাপ দিতে চাই না। স্বতন্ত্রদা যদি যেতে না চান তাহলে আমি কিছুই বলবো না। কমলিনী তখন বলে, না ভোর, তুমি বাড়ির গেস্টের কথা রাখতে হয়, স্বতন্ত্র ঠিক যাবে তোমার সঙ্গে। কমলিনী এই কথাগুলো শুনে নতুন আর কিছুই বলে না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মন এক নতুন অদ্ভুত দ্বন্দ্ব, এদিকে মিঠির কষ্ট, অন্যদিকে সত্যিটা খুঁজে বের করার দায়িত্ব। আর এই ঘটনার পিছনে যে মানুষটা আছে তাকে সামনে নেওয়ার একটাই পথ, তাকে সামনে নেওয়ার একটাই প্রমাণ, আর সেই প্রমাণ হয়তো লুকিয়ে আছে কোনো সিসিটিভি ফুটেজের ভিতর। পরবর্তী ঘটনাগুলো আপনারা দেখতে পাবেন। নতুন অবশেষে ভোরকে সঙ্গে নিয়ে সেই সিসিটিভি ফুটেজ খুঁজে বের করবে, আর সেই সঙ্গে ফুটেজের মাধ্যমে ফাঁস হয়ে যাবে এক ভয়ঙ্কর সত্যি, সবার সামনেই প্রকাশ পাবে বর্ষার আসল মুখ, যে মানুষটা নিজের হিংসার প্রতিশোধের জন্য মিঠির পুরো জীবনটাই নষ্ট করে দিতে চেয়েছিল। তো প্রিয় বন্ধু, আজকের আপডেটটি কেমন লেগেছে? পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।